হৃদয়ারণ্যেও যে তটিনী। পর্ব 30। লিখেছেন অনিদ্রিতা আখি। শেষ রাতের দিকে বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশের গুমুট ভাব এখনো কাটেনি। বৃষ্টি থেমেছে, আর তার সঙ্গেই থেমে গেছে উমাইর। বিছানায় তটিনী পাথরের মতো নিথর হয়ে আছে, গভীর সুখে, নিঃশব্দে। যেন এক অদম শূন্য হয়ে গেছে তার ভেতরটা। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর ক্লান্ত, কিন্তু মন তার চেয়েও বেশি বিধ্বস্ত। চোখের কোণায় জমে থাকা নোনা জলরাশিও যেন জমাট বেঁধে গেছে, আর গলার গভীরে আটকে আছে এক অদৃশ্য চিৎকার। তটিনীর জন্য উমাইরের প্রতিটি স্পর্শ ছিল দগদগে ক্ষতের মতো, বিষাক্ত কাঁটার মতো, যা তার শরীর এবং আত্মা একসঙ্গে বিদ্ধ করেছিল। তার হৃদয়ের ভেতরটা যেন রক্তাক্ত হয়ে উঠেছিল, কিন্তু সে না চিৎকার করেছে, না প্রতিবাদ। কেবল নিঃশব্দ চোখের গভীরে জমে উঠেছিল এক অব্যক্ত যন্ত্রণা, যা রাতের আঁধারের চেয়েও গভীর, নিস্তব্ধতার চেয়েও ভারী। সে কেবল নিঃশব্দে সহ্য করেছে, সেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকেছে অজানার দিকে। উমাইর কিছুক্ষণ আগেও উন্মত্ত ছিল, এক অভূতপূর্ব অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছিল সে। প্রথমবার কোনো নারীদেহের গভীর স্পর্শে এক অচেনা উত্তেজনায় ডুবে গিয়েছিল সে। সে ভুলে গিয়েছিল তটিনীর অবস্থার কথা, ভুলে গিয়েছিল তাদের জটিল সম্পর্কের ভার। নিজের অধিকার খাটানোর উন্মাদনায় সে একবারও ভাবেনি এতে মেয়েটার কী হতে পারে। মুহূর্তের উন্মাদনায় ডুবে গিয়ে বুঝতেই পারেনি যে সে যা করেছে শুধুই নিজের তৃষ্ণা মেটানো। বাইরে দূর আকাশের বিজলি হালকা ঝলসে উঠল। সেই আলো জানালার ফাঁক গলে এসে পড়ল তটিনীর মুখে। ফ্যাকাশে বিবর্ণ, অনুভূতিহীন এক অভিব্যক্তি, যেখানে স্থির হয়ে আছে যেন রক্তহীন এক মূর্তি, আর ভেতরে প্রাণ থাকলেও যেন নেই। উমাইর তাকিয়ে রইল তার দিকে, কিন্তু সেই চোখে আর কোনো উত্তাপ নেই, নেই কোনো দাবি, নেই কোনো যুক্তি। মন বলছে সে যা করেছে তা অন্যায়, নিজেকে সংযত রাখা উচিত ছিল, কিন্তু মস্তিষ্ক একরুখা। যুক্তির ধারালো ছুরিতে বলছে যা হয়েছে তা ঠিক হয়েছে। 30 পেরিয়ে গেছে গত মাসে। আর কতদিন নিজেকে সংযত রাখবে? তার নিজের স্ত্রী যখন এতটা কাছে, তখন কি এড়িয়ে যাওয়া সম্ভব? আর তটিনীও কি কখনো নিজের থেকে এসে তাকে ধরা দিত? তটিনীর কবজির চারপাশে আঁকড়ে থাকা শীতল ধাতব বন্ধনীর চিহ্ন এখনও দৃশ্যমান, যদিও হ্যান্ডকাফ সে অনেক আগেই খুলে দিয়েছে। রাতে যখন সে কুটিরের মধ্যে গিয়েছিল, তখন এটিকে কুঠিরের ভেতর থেকে নিয়ে এসেছিল। উদ্দেশ্য ছিল একটাই, তটিনীর মুখ থেকে কথা বের করা। কিন্তু সে কি ভেবেছিল এই ধাতব শৃঙ্খল কোনো ভিন্ন অর্থে ব্যবহৃত হবে? হয়তো ভেবেছিল, হয়তো ভাবেনি। রাতের নিস্তব্ধতা ধীরে ধীরে ফিকে হয়ে যেতে শুরু করেছে। আকাশের গুমুট ভাব কাটিয়ে ফুটে উঠছে ভোরের আবছা আলো। ঘরের জানালা দিয়ে আসতে থাকা ফিকে আভা, আবছা আলোর রেখা পড়ছে বিছানার চাদরে। উমাইর গভীর এক শ্বাস ফেলে ধীরগতিতে শরীর থেকে ভারী ব্ল্যাঙ্কেটটা সরিয়ে উঠে দাঁড়ালো। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই
তার ভ্রু কুঁচকে গেল। তার চোখ গিয়ে পড়ল তটিনীর দিকে। নিথর নিশ্চল চোখ বন্ধ, মুখে কোনো ভাবান্তর নেই। সে গম্ভীর স্বরে তাকে বলল, এই তনি, উঠে ফ্রেশ হয়ে নে, সকাল বের হয়ে যাচ্ছে। কোনো সাড়া পেল না উমাইর। মনে হলো যেন তার কথা বাতাসেই মিলিয়ে গেল। সে বুঝতে পারল মুখে বলে কাজ হবে না, এখন যা করার সব তাকেই করতে হবে। ভাবতেই বিরক্তিকর শ্বাস ফেলল। নিজের চুলগুলো একবার হাত দিয়ে পিছনে সরিয়ে নিয়ে মুখে খানিক ব্যঙ্গের ছোঁয়া এনে উমাইর বলল, মেয়ে মানুষ হয়েছিস, ভাগ্যের জোরে না চাইতেও আমার মতো সুদর্শন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছিস, কিন্তু এমন সুদর্শন স্বামীর সাথে বাসর করবি না, তা কখনো হয়? কথাগুলো বলেই সে একটু থামল। চোখ সরু করে সস্নিগ্ধ দৃষ্টিতে তটিনীর দিকে তাকালো। অতঃপর হঠাৎ ভ্রু কুঁচকে বলল, এই ঝাঁসি মহিলা, নাকি তোর অন্য কোনো সমস্যা আছে? এখন কি কলকাতা হারবালের শরণাপন্ন হতে হবে? কিন্তু তার কথা যেন তটিনীর কর্ণগোচরই হল না। কোনো সারা শব্দ নেই, নেই কোনো প্রতিক্রিয়া। সে যেন এক টুকরো পাথর হয়ে বিছানায় পড়ে আছে। তার এমন নিস্পৃহতা এক অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে দিল উমাইরের মনে। মুহূর্তেই কৌতুক মিশ্রিত স্বরে নিচে চাপা পড়ে গেল এক অজানা উদ্বেগ। বউ তার ঝাঁসির রানী, রাগেল খুনি। সেই বউ কিছু হলেই এমন চুপচাপ হয়ে গেলে তার একটুও সহ্য হয় না। সে জানে এমন অবস্থায় একটুও স্থির থাকতে পারবে না। কিছু একটা করতে হবে, কিছু একটা বদলাতে হবে। উমাইর আর কিছু না ভেবে তটিনীকে বিছানার চাদরসহ পাজাগুলো করে ওয়াশরুমে নিয়ে গেল। কিন্তু তটিনী একটুও নড়ল না। তার শরীর যেন পুতুল হয়ে রয়েছে। উমাইর তটিনীর শরীরটাকে সাবধানে বাথটাবে রাখল, কিন্তু তাতেও তটিনীর কোনো প্রতিক্রিয়া আসলো না। সে যেন পানির মধ্যে ডুবে যেতে চাচ্ছে, অথবা তার আত্মাকে পানির মধ্যে মিলিয়ে ফেলতে চেষ্টা করছে। কিন্তু উমাইর এটা খেয়াল না করে রুমে গেল তটিনীর পরিধানের জন্য পোশাক আনতে। কিন্তু এসে যখন তাকে এমন অবস্থায় দেখল, তখন উমাইরের মনে হলো সময়টা যেন হঠাৎই থমকে গেছে। তার চারপাশের সব শব্দ, সব স্পন্দন মিলিয়ে গেছে এক অনিশ্চিত শূন্যতায়। তটিনী বাথটাবের জলে নিথর হয়ে পড়ে আছে। নিঃশ্বাসের কোনো স্পন্দন নেই। উমাইরের বুকের ভেতর তোলপাড় শুরু হলো। হৃদস্পন্দন স্বাভাবিক দ্রুততার দৌড়াতে লাগল। কোনো কিছু না ভেবেই সে ঝাঁপিয়ে পড়ল তটিনীর দিকে। উন্মত্তের মতো তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। ঠান্ডা শরীরটা তার গরম উন্মাতাল শরীরের সাথে মিশে গেল, কিন্তু কোনো সাড়া নেই। আতঙ্কে তার কণ্ঠ কেঁপে উঠল, তনি, এই তনি, শুনতে পাচ্ছিস? উঠ প্লিজ। কিন্তু তটিনীর নরম ঠোঁটের ফাঁক দিয়ে কোনো শব্দ বের হলো না। উমাইর এক মুহূর্ত অপেক্ষা করল, তারপর বেকুল হয়ে তটিনীর চোয়াল শক্ত করে ধরে নিজের মুখের সামনে টেনে এনে বলল, এই তনির বাচ্চা, উঠ। এই এই ঝাঁসি মহিলা, এমন চুপ হয়ে আছিস কেন? কথা বল, তোর এমন চুপচাপ মানায় না। তার কণ্ঠ আরো তীব্র হয়ে উঠল, Why don't you understand? Your silence causes bleeding in my heart, stabbing it like a knife.
কেন বুঝতে পারছিস না? তোর এমন চুপচাপ আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, ছুরিকাঘাত করে। সে আরও কিছু বলতে গিয়ে থামল। কণ্ঠে অসহায়ত্ব নিয়ে অনুনয় করে বলল, তুই আমার বুকে ছুরি মেরেছিলি, এবার গুলি মারিস, তবুও তুই এমন চুপচাপ থাকবি না। ঝগড়া করবি, রাগ দেখাবি, তাও এমন করে থাকবি না। তোকে এমন রূপে মানায় না। কিন্তু কোনো উত্তর নেই, কোনো প্রতিক্রিয়া নেই। তটিনীর চোখ বন্ধ, নিঃশ্বাস অনিয়মিত। উমাইরের শরীর ঠান্ডা হয়ে এলো। সে দ্রুত তটিনীর নাকের কাছে হাত রাখল, গালে আলতো চাপ দিল। বুঝতে দেরি হলো না, তটিনীর মানসিক চাপে শ্বাসকষ্ট শুরু হয়েছে। উমাইরের মাথা কাজ করা বন্ধ করে দিলেও হাত থামল না। সে দ্রুত তটিনীর মুখের কাছে মুখ এনে নিঃশ্বাস দিতে লাগল। তার ফুসফুসে বাতাস ভরিয়ে দিল বারবার। মিনিটখানেক পর ধীরে ধীরে তটিনীর শ্বাস স্বাভাবিক হলো। তার বুক আস্তে আস্তে উঠানামা শুরু করল। উমাইর গভীর নিঃশ্বাস ফেলল, কিন্তু হাত একটুও শিথিল করল না। যখন দেখল তটিনীর শ্বাস স্বাভাবিক হয়ে এসেছে, তখন সে কোনোরকম তটিনীকে ফ্রেশ করিয়ে দিয়ে এক মুহূর্ত দেরি না করে তটিনীকে বাথটাব থেকে তুলে আনল। তোয়ালে পেঁচিয়ে নিজের শক্ত বাহুতে জড়িয়ে রুমের দিকে এগুলো। বিছানায় তটিনীকে শুইয়ে দিয়ে এক মুহূর্ত থমকে দাঁড়ালো উমাইর। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তটিনীর দিকে। তার ক্লান্ত নিস্তেজ মুখখানি বিবর্ণ চাঁদের মতো ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু বুকে ক্ষীণ শ্বাসের উঠানামা জানান দিচ্ছে সে এখনো আছে তার কাছে, তারই ছায়ায়। এক দীর্ঘশ্বাস ফেলে দ্রুত কাবার্ড খুলল সে। নরম আরামদায়ক একটি পোশাক বের করে আনল। কাঁধের উপর এলিয়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে আলতো হাতে, যেন তার ঘুম না ভাঙে। তারপর অত্যন্ত সাবধানে, পরম যত্নে, সপ্তপর্ণে তটিনীরকে পোশাক পরিয়ে দিল, যেন সে কাচের পুতুল। একটুও বাড়তি টান বা অসতর্ক স্পর্শ তাকে ভেঙে চুরমার করে দেবে। অবচেতন তটিনী একবার চোখ কুঁচকে নিল, যেন ঘুমের ঘুরে তার স্পর্শ অনুভব করতে পারছে। পোশাক ঠিক করে দিয়ে উমাইর কিছুক্ষণ তাকিয়ে থাকল তার ফ্যাকাশে মুখের দিকে। অতঃপর সে ধীরে তটিনীর কাছে ঝুঁকে কপালের এক চিলতে চুমু আঁকল। এরপর বাথরুমের দিকে চলে গেল নিজেকে ফ্রেশ করতে। গরম পানির ছোঁয়ায় তার সারা শরীর যেন কিছুটা হালকা হলো। কিন্তু মনের ভার কি এত সহজে কমে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের গভীরে তাকিয়ে রইল কিছুক্ষণ। ক্লান্ত, তবু এক দৃঢ়তা রয়েছে তাতে। নগ্ন অবস্থায় কোমরে তোয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলো উমাইর। তার বুকের ক্ষত জায়গায় বেশ ব্যথা করছে। তটিনীর সাথে জবরদস্তি করতে যেয়ে অনেক কয়বারই তার বুকের ক্ষত জায়গায় আঘাত লেগেছিল। সে কাবার্ড থেকে টি-শার্ট আর ট্রাউজার বের করে পরে তটিনীর পাশে শুয়ে পড়ল। তার শরীরের বলিষ্ঠ উষ্ণতা আশ্রয়ের মতো লাগল নিজের কাছেই। এক ঝলক তটিনীর দিকে চোখ যেতেই বুকটা কেমন করে উঠল। তটিনীর একই ফ্যাকাশে মুখ, নিস্তেজ নিঃশ্বাস, ক্লান্ত শরীর। এক ঝলক অনুভূতি তার হৃদয় আচ্ছন্ন করে ফেলল। কোনো কথা নয়, কোনো দ্বিধা নয়, শুধু এক নিঃশব্দ আকাঙ্ক্ষায় তটিনীকে আলতো করে নিজের বাহুডোরে টেনে নিল সে। না চাইতেও তার উষ্ণতা যেন একটু হলেও তটিনীর নিস্তেজ শরীরে প্রশান্তি এনে দেয়। উমাইর তটিনীর চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল। বাহুডোরে থাকা ক্লান্ত শরীরের উত্তাপে যেন তার নিজের হৃদয়ও
ধীরে ধীরে প্রশান্ত হলো নিঃশব্দ নিভৃত ভালোবাসার এক অদৃশ্য মায়ায়। কাঁচা ঘুমের ছন্দপতন তার মস্তিষ্কে ভারী যন্ত্রণা এনে দিয়েছে। কপাল দপদপে ব্যথা, শিরা স্পষ্ট। তার উপর এমন অসংযত কান্নায় রিভাস আর স্থির থাকতে পারল না। অবশেষে বিরক্তি আর ক্লান্তি সামলে উঠে বসল সে। ঘাড় ঘুরিয়ে তাকালো শব্দের উৎসের দিকে। রাতের গভীর অন্ধকারে ঝড় বৃষ্টির শব্দের মাঝেও সেই কান্না যেন ছুরি হয়ে কেটে যাচ্ছিল নীরবতা। কিন্তু যাকে দেখতে পেল এই জায়গায় তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিরক্ত হতাশ মুহূর্তেই কোথায় যেন মিলিয়ে গেল। বিস্ময়ে কিং কর্তব্যবিমূঢ় হয়ে ঠোঁট দুটো অল্প আলগা হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে আবার তাকালো। নিজের ভাবনার দৃঢ় করতে মাথা ঝাঁকায়। যেন ভুল দেখছে না তো? কিন্তু না, সব সত্যি। কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলেও সে দ্রুত নিজেকে সামলে নিল। ভ্রু দুটো কুঁচকে গভীর স্বরে বলল, রেই। রেইসা এতক্ষণ ঝুঁকে মাথা নিচু করে কান্না করছিল, যার জন্য রিভাসের সজাগ হয়ে উঠায় সে টের পায়নি। তাই রিভাসের গম্ভীর কণ্ঠের নাম ধরে ডাকায় হকচকিয়ে উঠল। তার কাঁধ কেঁপে উঠল স্বাভাবিক প্রতিক্রিয়ায়। মাথা ধীরে ধীরে তুলে তাকালো, কিন্তু চোখের জল থামল না। বরং মুহূর্তেই সে আবারও ফুঁপিয়ে উঠল, যেন বুকের সমস্ত ব্যথা কান্নার স্রোতে ভাসিয়ে দিতে চায়। রিভাসের কপাল এবার গভীর ভাঁজ পড়ল। সে আরও গম্ভীর হয়ে উঠল। কেবল কান্নাই নয়, এই ঝড়ো রাতে তাকে এখানে দেখতে পাওয়াটাই স্বাভাবিকের বাইরে। ঝড় বৃষ্টির রাতে এই স্থানে এত রাতে রেইসা কিভাবে এলো? কেনই বা? তার স্বরে দৃঢ়তা স্পষ্ট হয়ে উঠল। তুই এখানে এভাবে কান্না করছিস কেন? আর এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে এখানে এলি কিভাবে? রিভাসের প্রশ্ন বাতাসের মতো ভারী হয়ে ঝুলে রইল। বাইরে ঝড়ের গর্জন, বৃষ্টির অবিরাম ঝাপটা, বিদ্যুতের ক্ষণিকের ঝলকানির মধ্যে রেইসার নিঃশব্দ কান্না যেন আরও গভীর হয়ে উঠল। তার সারা শরীর কাঁপছে, আর বড় বড় চোখ দুটো জলে টলমল করছে। রিভাসের কণ্ঠে কঠোরতা থাকলেও চোখের গভীরে এক অজানা শঙ্কা দোল খাচ্ছে। এই মেয়েটার মতিগতি চোখের গভীরে এক অজানা শঙ্কা দোল খাচ্ছে। এই মেয়েটার মতিগতি কিছুতেই সে বুঝতে পারছে না। সে এখানে কেন এসেছে? কেন এভাবে কাঁদছে? সব কিছুই যেন ধোঁয়াশার মতো অজানা। কিছুক্ষণ অপেক্ষা করল, যদি সে নিজেই কিছু বলে। কিন্তু রেইসার কান্না থামার কোনো লক্ষণ নেই। উল্টো তার ফোলা ফোলা চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়তে থাকল আরও তীব্রভাবে। রিভাস অপেক্ষা করল, ভাবল হয়তো নিজে থেকেই কিছু বলবে। কিন্তু রেইসা কান্নার ধরন দেখে তার ভেতরটা অস্থির হয়ে উঠল। শেষমেশ ধৈর্য হারিয়ে কণ্ঠে রাগ মিশিয়ে ধমক দিয়ে বলল, রেই, আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি। আর তুই যে এখানে এসেছিস এটা ফুপা ফুপি জানে? ধমকটা যেন কাজ করল। রেইসা মুহূর্তের মধ্যে কেঁদে ওঠা বন্ধ করল, কিন্তু কান্নার রেশ তার নিঃশ্বাসে রয়ে গেল। মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছে, থেমে থেমে দম নিচ্ছে, যেন নিজেকে সামলে নিতে চাচ্ছে। রিভাস ফুঁস করে দীর্ঘশ্বাস ফেলল। কিছুটা বিরক্তি নিয়ে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো।
পাশে থাকা ছোট টি টেবিলের উপর রাখা পানির বোতল তুলে নিল এবং রেইসার দিকে এগিয়ে দিল। রেইসা এক মুহূর্ত দেরি না করে তীব্র তৃষ্ণায় বোতলের মুখে ঠোঁট চেপে ধরল। ঢকঢক করে বোতলের প্রায় অর্ধেক পানি শেষ করে দিল এক নিঃশ্বাসে। রিভাস অবাক হয়ে তাকিয়ে রইল। তার ভ্রু কুঁচকে উঠল, ঠোঁটের কোণে বিরক্তির এক ছাপ ফুটে উঠল। এই বোতলটা সে ঘুমানোর আগে মুখে ঠোঁট লাগিয়ে এক ঢুক পানি খেয়েছিল, আর এই মেয়ে একটুও দ্বিধা না করে দিব্যি একটা ছেলের বোতলের মুখে ঠোঁট রেখে পানি খেয়ে নিল। এই মেয়ের হাত পায়ে যা বড় হয়েছে, মনে মনে বিড়বিড় করে রিভাস। কিন্তু মুখে কিছু বলল না, শুধু বোতলটা হাতে নিয়ে রাখল। চোখের কোণে এখনো সন্দেহের রেখা। রেইসা একটু ধাতস্থ হয়েছে, কিন্তু তার চোখের গভীরে যেন যন্ত্রণা লুকিয়ে আছে, সেটা এখনো পড়া যাচ্ছে না। রিভাস বুঝতে পারছে এই মেয়ে কিছু একটা লুকোচ্ছে, এবং সেটা কোনো সাধারণ ব্যাপার নয়। এতক্ষণ পর এবার রেইসা মুখ খুলল, ভাঙা ভাঙা কণ্ঠে বলতে থাকল, কয়দিন আগে আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। আজ হঠাৎ আব্বু বাসায় জানায় তার বন্ধু আমাকে তার ছেলের বউ হিসেবে পছন্দ করেছে, তাই আজ সন্ধ্যায় আমাকে দেখতে আসবে। কিন্তু আমি এই বিয়েতে রাজি নই, তাই পালিয়ে তোমার কাছে চলে এসেছি। তার এমন কথায় রিভাস হতবুদ্ধি হয়ে গেল। মাত্রই তো এসএসসি দিয়েছে, তাহলে এখনই বিয়ে দিতে চাইছে কেন তার ফুফা? এটা বুঝতে পারল না। আর তার থেকেও অবাক করা বিষয় হলো, এই মেয়ে বাসা থেকে পালিয়ে এসেছে, তাহলে অবশ্যই এতদূর একাই এসেছে। এটা ভাবতেই তো আরও হতবাক হয়ে পড়ল। এই ভীতু ব্যাককল মাথামোটা মেয়ে রাস্তা চিনে আসলো কিভাবে? সে রেইসার দিকে সস্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোর মতো ভীতু ব্যাককল মেয়ে কিভাবে এত রাস্তা চিনে পার হয়ে আসলি? আমার তো এবার সন্দেহ হচ্ছে তুই রেইসা তো। বলে থামল। অতঃপর এক ঝলক রেইসার আপাদমস্তক দেখে গম্ভীর গলায় বলল, না, পাও তো ঠিক আছে। তুই তো গায়ে আবার জিন টিন লাগেনি তো? রিভাসের এমন কথায় রেইসার কান্না বন্ধ হয়ে গেলেও যা একটু কান্নার রেশ ছিল তা যেন এক মুহূর্তে পালিয়ে গেল। সে রিভাসের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকল। অতঃপর অভিমান গলায় মুখ ভার করে বলল, রিভাস ভাই, আমি এখন বড় হয়ে গিয়েছি, আগের সেই ছোট রেইসা নেই। বড় তো হয়েছিস, তখন স্বামীও তো সামলাতে পারবি। তাহলে তোর বাপের কাছে কল দিয়ে জানাই যে তুই এখানে আর স্বামী পালার মতো বড় হয়ে গিয়েছিস, তাই যেন তোর আরও দ্রুত বিয়ের ব্যবস্থা করে। এটা বলে রিভাস বালিশের পাশে রাখা ফোনটা হাতে তুলে নিল। রেইসা তার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়েছিল, কিন্তু রিভাসের ফোন হাতে নিতে দেখে দ্রুত পায়ে তার কাছে যেয়ে ফোনটা কেড়ে নিল। এতে রিভাস ললাটে ভাঁজ ফেলে তার দিকে বিরক্ত নিয়ে তাকালো, কিন্তু তার বিরক্তিটা বুঝতে পারলেও রেইসা সেটাতে পাত্তা দিল না। সে তাকে হুমকি দিয়ে বলল, আব্বুর কাছে কল দিবা দেও, কিন্তু শুধু এতটুকু বলবা যে রেইসা তোমার কাছে আছে, আর সে এখন বিয়ে করতে চায় না, আর কয়েকদিন এখানে ঘোরাঘুরি করে কলেজে ভর্তির আগের দিন বাসায় চলে যাবে। আমি জানি তোমার কথা আব্বু অমান্য করতে পারবে না, আর আজে বাজে কথা বললে খবর আছে।
বলেই থামল। রিভাসের হাতে ফোনটা ধরিয়ে দিতে একটা ক্লান্তির হাই তুলল। অতঃপর রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, আমি খুব টায়ার্ড, তোমার পাশের রুমে ঘুমাতে যাচ্ছি, আর একদম চালাকি করবে না কিন্তু। বলেই চলে গেল। আর এদিকে রিভাস তার যাওয়ার দিকে কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে রইল। তার কিছু একটা সুবিধার লাগছে না। মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। তবে মাথা ব্যথাটা পুনরায় চড়াও হয়ে ওঠার অত কিছু ভাবল না। কল দিল রেইসার আব্বু শেহরিয়ার দেওয়ানের কাছে। অপর প্রান্ত থেকে কিছুক্ষণের মধ্যেই কল ধরল। হয়তো মেয়ের চিন্তায় এতক্ষণ না ঘুমিয়েছিল। তারপর সে সালাম দিয়ে শেহরিয়ার দেওয়ানের সাথে নমনীয় গলায় কথা বলে রেইসার বিয়ে এবং তাকে এখানে কয়েকদিনের জন্য থাকার জন্য বলল। শেহরিয়ার দেওয়ান কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বলল, আচ্ছা দেখো যা ভালো মনে হয়। অতঃপর তিনি রুষ্টভাবে বললেন, তবে আমরা এতটা বোকা নই যে তার মতামত ছাড়াই তাকে বিয়ে দিয়ে দেব। উনার কথায় রিভাস বলল, বাদ দেন, ছোট মানুষ, বুঝতে পারিনি। সে এখানে কিছুদিন ঘোরাঘুরি করতে চায়। তার ঘোরাঘুরি শেষ হলে আমি নিজে যেয়ে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসব। আপনি টেনশন করবেন না। তার এমন কথায় শেহরিয়ার দেওয়ান মৃদু হেসে বললেন, তোমার কাছে আছে, এটা আবার টেনশন করা লাগে? আমি তো এবার ভারমুক্ত হলাম। উনার এমন কথায় রিভাসের ললাটে ভাঁজ পড়ল। উনার কথার মানে সে ঠিক বুঝতে পারল না, তাই জিজ্ঞাসা করল, মানে? শেষের কথাটা ঠিক বুঝতে পারলাম না। তার এমন কথায় শেহরিয়ার দেওয়ান মৃদু কাশি দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, মানে এই যে রেইমার জন্য চিন্তায় ছিলাম, এবার সেই চিন্তাটা দূর হয়ে ভারমুক্ত হলাম, এই আর কি। ভালো থেকো, আর রেইসার মার দিকে খেয়াল রেখো। অনেক রাত হয়েছে, রাখছি। আচ্ছা, আর ফুপিকে আমার সালাম জানিয়েন। আল্লাহ হাফেজ। বলেই কল কেটে দিল। কিন্তু উনার এমন কথায় রিভাসের ললাটের ভাঁজ দূর হলেও মনের ভেতর কোথাও একটা খুঁতখুঁতানি থেকেই গেল। তবে সে সেটাকে পাত্তা না দিয়ে শয্যায় গা এলিয়ে দিল। অনেক দিন পর আজ হসপিটালে গিয়েছিল, যার জন্য আজ একটু বেশি ক্লান্ত লাগছে তার। রাত্রেও খাওয়া দাওয়া হয়নি। গায়ে বাইরের শার্ট পরেই শুয়ে পড়েছিল, যার জন্য তার হাতের ব্যান্ডেজটা রেইসার চক্ষুগোচর হয়নি। এখন সে থাকা কয়দিন হাত ঢেকে রাখতে, শার্ট পরে থাকতে হবে। ভাবতেই বিরক্তির সাথে হতাশার চিহ্নের রেখা ফুটে উঠল রিভাসের মুখে। সে আগামীকাল তটিনীর খুঁজে বের হবে মনে করেছিল, কিন্তু এই মেয়েটা এসে ঝামেলা বাড়িয়ে দিল। এখন সে একে সামলাবে নাকি তটিনীকে খুঁজবে ভেবে পেল না।